নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে সৃজিতাও। অপরাধ বিজ্ঞানের ভাষায় একটা খুব বিখ্যাত শব্দবন্ধ রয়েছে, ফ্রয়েডিয়ান স্লিপ। ফ্রয়েডিয়ান স্লিপটা কি? এটা হচ্ছে এমন একটা মুখ ফসকে বেফাঁস বেরিয়ে যাওয়া কথা, যেটা অপরাধীর মুখ থেকে তার অজান্তেই বেরিয়ে চলে আসে। এখন যদি পুরো ফ্রয়েডিয়ান স্লিপ তত্ত্ব ব্যাখ্যা করতে যাই, বা সিগমুন্ড ফ্রয়েডের পুরো তত্ত্ব যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে এই একটা বাংলার প্রাইম টাইম যথেষ্ট নয়। সেই জন্যে খুব অল্প কথায় বলি যে অপরাধী যখন কোনো অপরাধ লুকোতে চাইছেন, যে অপরাধটাকে সে লুকোতে চাইছে সেই অপরাধের কথাটাই মুখ ফসকে তার অজান্তেই তার মুখ দিয়ে সবার সামনে প্রকাশ্যে চলে আসা, এটাও এক ধরনের ফ্রয়েডিয়ান স্লিপ। সেই স্লিপটাই ঘটল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে। পিছলে গেলেন মোহাম্মদ ইউনূস, পিছলে গেলেন, ভয়ঙ্করভাবে পিছলে গেলেন। মানে পাহড়কে পড়ে গেলেন সে কথা বলছি না, তিনি খুব মসৃণভাবে এগোচ্ছিলেন তার ছক সাজিয়ে, কিন্তু আসলে যে সবটাই ছক সাজিয়ে ছক কষে ষড়যন্ত্র করে হচ্ছিল, সেই কথাটা মুখ ফসকে বেরিয়ে গেল মোহাম্মদ ইউনূসের মুখ থেকে। অনেক দিন ধরে তোড়জোড় করছিলেন যে আমেরিকার দূত হিসেবে বাংলাদেশের ক্ষমতার মসনদে এই মুহূর্তে কবজা জমিয়েছেন মোহাম্মদ ইউনূস। সেই আমেরিকায় কবে আবার যাবেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে যোগ দেওয়ার অছিলায়, সেখানে গিয়ে নিজের রাজনৈতিক বা আন্তর্জাতিক প্রভুদের সঙ্গে আবার গিয়ে কখন মিলিত হবেন, তাদের সঙ্গে কতক্ষণে কোলাকুলি করবেন, তার জন্য ব্যস্ত ছিলেন এবং তার জন্য অনেক দিন ধরে তোড়জোড় করছিলেন। কিন্তু ওখানে পৌঁছতে পারার পরে এতই উল্লাস হয়েছে, এতই উত্তেজনা তৈরি হয়েছে, উত্তেজনার বশে যে অপরাধটা এতদিন লুকিয়ে রেখেছিলেন সেইটাই তার মুখ দিয়ে ফট করে বেরিয়ে এসেছে। আমেরিকায় ক্লিন্টন গ্লোবাল ফাউন্ডেশনের মঞ্চে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে পাশে রেখে মোহাম্মদ ইউনূস স্বীকার করে নিয়েছেন যে বাংলাদেশে যা ঘটেছে সেটা এমনি এমনি স্বতঃস্ফূর্তভাবে হয়নি, ওটা নকশা করে বহুদিন ধরে পরিকল্পনা করে ছক সাজিয়ে ঘটানো হয়েছে। কি বলেছেন ইউনূস এবং তার পরিণতি কি হচ্ছে, আজ সেগুলোই আমি আর সৃজিতা আপনাদের দেখাবো বাংলার প্রাইম টাইমে। অর্থাৎ আর কোনো রাগ ঢাকে নেই, আর ওই শাক দিয়ে মাছ ঢাকাও গেল না। আমেরিকার মাটিতে পা রাখতেই মোহাম্মদ ইউনূসের মুখ থেকে গড়গড় করে বেরিয়ে গেল সেই সমস্ত সত্যি কথা, যে সত্যি কথাগুলো আমরা শুরু থেকে বলে আসছিলাম। কোটা বিরোধিতার যে আন্দোলন, সেই আন্দোলন যে কেবল একটা ছুতো ছিল, সেটা বকলমে স্বীকার করে ফেললেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এই কোটা সংস্কারের আন্দোলনের নামে ছাত্রদেরকে সামনে রেখে, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করে রেখে, তাদের ঘাড়ে বন্দুক রেখে আসলে ওই বাংলাদেশের বিরোধীরা, ওই বাংলাদেশের জামাতে ইসলামরা এবং ওই বাংলাদেশে কিছু বৈদেশিক শক্তি একত্রিত হয়ে বাংলাদেশের আজকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই ছবিটাই তৈরি করার চেষ্টা করছিলেন এবং তারা সফলও হয়েছেন। আর কিভাবে সেই স্বীকারোক্তি সামনে এলো? আমেরিকায় একটি গণকনভেনশনে তিনি যোগদান করেছেন, সেখানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে আজকের যে বাংলাদেশের যে ঘটনা, তা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত, একদিনে এই ঘটনা ঘটেনি। তিনি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তার আমেরিকা নিবাসী আরেক পরিচিত মাহফুজ আলমকে। তারই মাথা থেকেই নাকি এই যাবতীয় পরিকল্পনা বেরিয়ে এসেছে, এই সব কিছুর নেপথ্যে নাকি তিনিও ছিলেন। তাহলে এতদিন অবধি যে অভিযোগগুলো সামনে আসছিল সেই সবকটা সত্যি? এই কোটা বিরোধিতার আন্দোলন কোনো কোটা বিরোধিতার আন্দোলন আদৌ ছিল না, একটা ছুতো ছিল মাত্র। আর দাবার গুটের মতো সাজানো হয়েছিল ওই সমস্ত ছাত্রগুলোকে, সৈন্য হিসেবে রাখা হয়েছিল এই খেলায়। আর যাদের মৃত্যু হয়েছে, সেটা মুগ্ধ মীর হোক বা আবু শহীদ হোক, তাদের মৃত্যুগুলো ঘোড়ার লাফের মতো কাজ করেছে এই বিশাল ষড়যন্ত্রে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, আবু শহীদের মৃত্যু
বাংলাদেশের মাটি থেকেই অভিযোগ উঠেছে যে ওই রবার বুলেটের জন্য হয়নি, পরবর্তী সময় তাকে মাথা থেতলে খুন করা হয় গুলি চালিয়ে। এই বিষয়ে পরে অভিযোগ হিসেবে উঠে আসে। এই মুহূর্তে কতগুলো ছবি দেখে নিন, কতগুলো ছবি এই মুহূর্তে দেখে নিন। এই প্রথমে এই ছবিটা দেখাবো, যেখানে ওই ফ্রয়েডিয়ান স্লিপের কথা বলছিলাম না, মুখ ফসকে কি যেন বেরিয়ে এসেছে মোহাম্মদ ইউনুসের মুখ থেকে। প্রথমে দেখুন কোন মঞ্চে সেই কথাটা মুখ থেকে এসেছে। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, একদম একদম এক পাশে, ছবির এক পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন বিল ক্লিন্টন। আমেরিকায় লাগাতার 2টো মেয়াদে তিনি প্রেসিডেন্ট ছিলেন। এখন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ বলে একটা সংস্থা চালান, এবং সেই সংস্থা ইউনুসকে ডেকে পাঠিয়েছিল সংবর্ধনা দেওয়ার জন্য। কিসের সংবর্ধনা? না, বাংলাদেশের ক্ষমতাটা তিনি কবজা করতে পেরেছেন আমেরিকার চর হিসেবে, সেই জন্য সংবর্ধনা। সেই সংবর্ধনার মঞ্চে ইউনুস, ক্লিন্টন, আর সেই ইউনুস মঞ্চে ডেকে পাঠিয়েছেন 3 জনকে। বাংলাদেশে কোট আনকোট যে ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনের নেপথ্যে এদের ভূমিকাই সবচেয়ে বেশি ছিল, এমনটা এই মঞ্চ থেকে ইউনুস বলছিলেন। বলতে বলতে ভয়ঙ্কর কথাটা নিজের মুখেই স্বীকার করে ফেলেছেন। ভাগে ভাগে শোনাবো ইউনুস কি বলেছেন। প্রথমে পিসিআরকে শোনাতে বলবো যে এই ছেলে মেয়েদের যাদেরকে তিনি মঞ্চে ডেকেছিলেন, যাদেরকে তিনি ছাত্র আন্দোলনের সবচেয়ে বড়, যাদের মাথা রয়েছে এই আন্দোলনের পিছনে বলে তিনি পরিচয় করাচ্ছিলেন, কি বলেছেন প্রথমে তাদের পরিচয় দিতে গিয়ে, প্রথমে সেটা শুনুন। They just look like any other young person. You will not recognize them. But when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others. But that's how he is recognized, that he's the brain behind the whole thing. মোহাম্মদ ইউনুস বলছিলেন গণ অভ্যুত্থান, একদিকে বলছেন গণ অভ্যুত্থান, আবার বলছেন তার পিছনে ওরই মস্তিষ্ক। আচ্ছা, এটা ভালো করে ভাবুন তো, যদি কোথাও কোনো দেশে বা কোনো অঞ্চলে একটা গণ অভ্যুত্থান হয়, এই কথাটাই গণ অভ্যুত্থান শব্দটার সঙ্গে একটা স্বতঃস্ফূর্ততা মিশে আছে। মানে সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে এসে যদি কোনো অভ্যুত্থান ঘটান, সেটাই গণ অভ্যুত্থান। এর পেছনে কারোর মস্তিষ্ক আলাদা করে কাজ করবে কেন? মাথা খাটিয়ে করা হয়েছে নাকি বিষয়টা? প্রথমেই মোহাম্মদ ইউনুস যখন বলতে শুরু করেছিলেন এই কথাগুলো, প্রথমেই সন্দেহটা এখানেই দানা বেঁধেছিল, কিন্তু এরপরে আর সন্দেহের অবকাশ থাকলো না, কোনো রাগঢাক থাকলো না। এরপরে উনি স্বীকারই করে নিলেন পুরোটা ছক কষে ঘটানো হয়েছে, একেবারেই এমনি এমনি হয়নি, অনেক দিন ধরে পরিকল্পনা করে বাংলাদেশে এই কাণ্ড ঘটানো হয়েছে। কি বলেছেন ইউনুস, শুনুন। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. So you can't catch one and say, okay, it's over. It's not over. শুনলেন? এরপরে আর কিছু বলার বা বোঝার বাকি রইল? মোহাম্মদ ইউনুস কি বললেন শুনতে পেলেন আপনারা? বলছে এমনি এমনি হয়নি, এটা মেটিকিউলাস ডিজাইন, মানে খুব নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছিল। একদিন সবাই এলেন, হই হই করলেন, হয়ে গেল, এমনটা নয়। অনেক দিন ধরে এই পরিকল্পনা করা হচ্ছিল। আরও একবার শুনুন, আরও একবার শুনুন, মাথায় ঢুকিয়ে নিন, স্পষ্ট করে বুঝে নিন এই মোহাম্মদ ইউনুস ঠিক কী কাণ্ড বাংলাদেশে ঘটিয়েছেন, এবং সেটা নিজের মুখেই স্বীকার করে ফেলেছেন। আমি পিসিআরকে বলবো আবার একবার শোনাতে। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. So you can't catch one and say, okay, it's over. It's not over. শুনলেন তো, শুনলেন যে মোহাম্মদ ইউনুস তিনি ঠিক কি বললেন। এ তো ভয়ঙ্কর কথা। এবং মোহাম্মদ ইউনুসের এই কথাগুলো যখন বারবার করে শুনছি, তখন বাংলাদেশের কিছু ছবি চোখের সামনে ভাসছে। কতগুলো তরতাজা প্রাণের চলে যাওয়ার ছবি চোখের সামনে ভাসছে, কতগুলো বাচ্চা ছেলেমেয়ের মৃত্যু হয়, মারপিট হয়, প্রচুর সরকারি সম্পত্তি সেখানকার পুড়িয়ে ফেলা হয়, যা জনসাধারণের জন্যই তৈরি করা হয়েছিল, সেই সমস্ত সম্পত্তিগুলোকে পুড়িয়ে ফেলা হয়। এই সমস্ত ছবিগুলো চোখের সামনে ভাসছে, তার কারণ
তার কারণ সব কিছুই যদি পূর্ব পরিকল্পনা মতো হয়ে থাকে, তার মানে ওই মারপিট, ওই আগুন লাগিয়ে দেওয়া, এক একটা ছেলেমেয়ের মৃত্যু হয়ে যাওয়া, অল্প বয়সী সমস্ত সুন্দর সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম যারা তৈরি করতে পারতো তাদের মৃত্যু হয়ে যাওয়া, এই সবটাই পূর্ব পরিকল্পনার অংশ বিশেষ। ছেলেটিকে দেখতে পাওয়া যাচ্ছে যে ছেলেটির কষ্ট হচ্ছে এবং তারপরেও হাতে বোতল, অনেকগুলি জলের বোতল, এবং তখনও সে বলে যাচ্ছে যে পানি খাবেন, কেউ পানি খাবেন, অর্থাৎ কেউ জল খাবেন, কেউ জল খাবেন, তখনও বলে যাচ্ছে। এবং পরবর্তী সময়ে এই মুগ্ধ মীরেরও মৃত্যু হয়। এবং এরকম অনেক আবু শহীদ, অনেক মুগ্ধমির রয়েছে যাদের মৃত্যু হয়েছে এই গোটা কোটা বিরোধিতার যে আন্দোলনের নামে যে যে পথে ঘাটে নেমে যে প্রতিবাদ শুরু হয়েছিল সেই ঘটনায়। তাহলে এগুলোও কি পূর্ব পরিকল্পিত ছিল ঈশানদেব চট্টোপাধ্যায়? মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এখন এই মুহূর্তে যিনি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের, তার কথায় তো অন্তত তাই মনে হচ্ছে সৃজিতা। তিনি পরিষ্কার বলছেন যে কোনোটাই পরিকল্পনার বাইরে ছিল না, সবটা ছককষে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে করা হয়েছে, মেটিকিউলাস ডিজাইন। এই কথাটা বলছেন স্পষ্ট করে। আনন্দের আতিশয্যে মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে গেছে। এখন কিভাবে সামলাবেন বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু বাংলাদেশে আসলে যে এরকম পরিকল্পনা করে একটা অভিসন্ধি নিয়েই ঘটনাটা ঘটানো হচ্ছিল, এ কথা আমরা অনেক দিন ধরে বলছিলাম, বারবার বলছিলাম। তার কারণ, যদি কোনো দেশে গণতন্ত্র ফেরানোর জন্য আন্দোলন হয়, যদি কোনো দেশের প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলন হয়, সেই আন্দোলন সবসময় হয় সব নাগরিকের স্বাধীনতা, সব নাগরিকের জন্য গণতন্ত্রের কথা ভেবে। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছিল, এখনও চলছে, তাতে বোঝাই যাচ্ছিল যে অভিসন্ধি নিয়েই এইসব ঘটনা ঘটানো হচ্ছে। এ প্রসঙ্গে আমরা কথা বলছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। মোহাম্মদ ইউনুস এই কথা কি করে বলে ফেললেন? তিনি কি ইচ্ছাকৃত বললেন, নাকি ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেল, বেফাস কথাটা বেরিয়ে গেল, সত্যি কথাটা সামনে চলে এলো? কি বলছেন দীপাঞ্জন বাবু, শুনবো। আমার 3.5 দশকের অভিজ্ঞতা এটাই বলে যে ওটা নিছক ছাত্র আন্দোলন ছিল না, ওর পেছনে একটা বিরাট ভয়ঙ্কর ষড়যন্ত্র ছিল, এবং তাতে পৃথিবীর শক্তিশালী, অন্যতম শক্তিশালী দেশ চীন, আমেরিকা, তাদের হাত রয়েছে। সেটা প্রমাণ হয়েছে যখন এই মোহাম্মদ ইউনুস গিয়ে আমেরিকায় এই মন্তব্যটি করলেন। আমি এটাকে কোনো মতেই বেফাস মন্তব্য বলতে রাজি নই, কারণ এটা হওয়ার ছিল। অত্যন্ত প্রশিক্ষিত মাথা এই ষড়যন্ত্রের পেছনে কাজ করেছে, আমরা দেখেছি। ধীরে 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 সেটাকে কিরকমভাবে বাস্তবায়ন হয়েছে, এবং শেখ হাসিনা ওয়াজেদ এরকমভাবে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। এবং এই ব্যাপারটা একদিনের নয়, এটা বহুদিনের, অন্তত 2-3 বছরের পরিকল্পনা ছিল, সেটাকে বাস্তবায়ন করেছে। এবং এটাকে আমি গণ আন্দোলন বলতে কোনো মতেই রাজি নেই। শুনলেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর কথা। তিনিও স্পষ্ট বলছেন যে কোনো বেফাস কথা নয়, সত্যি কথাটা ইউনুসের মুখ দিয়ে বেরিয়ে এসেছে। 2-3 বছর ধরে এই চক্রান্ত, এই ষড়যন্ত্র চলছিল। হাসিনাকে উৎখাতের ছক কষা হচ্ছিল, শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করা যাচ্ছিল না বলে ছলে বলে কৌশলে তার সরকারকে কিভাবে উল্টে দেওয়া যায় সেই ছক বেশ কয়েক বছর ধরে কষা হচ্ছিল। এবং ছকটা সফল হওয়ার পর ইউনুস এসে বাংলাদেশের ক্ষমতার রাশ নিজের হাতে নিয়েছেন, এবং সেখান থেকে আমেরিকায় ফিরে আনন্দের আতিশয্যে আসল কথাটা বলে ফেলেছেন। অন্যদিকে বাংলাদেশে কি চলছে সেই ছবি দেখি একবার। বারবার এই ছবি দেখিয়েছি আমরা, সংখ্যালঘুর উপর অত্যাচারের ছবি। যখন আন্দোলন, মানে ওই কোট আনকোট আন্দোলন, তথাকথিত আন্দোলন চলছিল, তখনও হিন্দুদের ঘর বাড়িতে আক্রমণ, অগ্নিসংযোগ, খুন। পরে চট্টগ্রাম পার্বত্য এলাকায় সেখানে বৌদ্ধদের উপর, উপজাতিদের উপর আক্রমণ, এই সমস্ত কিছু চলছিল। তখনই বোঝা যাচ্ছিল ব্যাপারটা গণতন্ত্রের জন্য নয়, অভিসন্ধি নিয়ে। কিন্তু এবার আরও একটা নতুন ঘটনা শুরু। গণতন্ত্র বলে যারা চেঁচাচ্ছেন, তাদের দেশে এখন আওয়ামী লীগ দেখলেই চিহ্নিত করে দেশে আর ফিরতে দেওয়া হচ্ছে না, হেনস্থা করা হচ্ছে। সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। এই সাকিব আল হাসান তিনি আর সম্ভবত বাংলাদেশে ফিরতে পারবেন না। যখন গোলমাল চলছিল সৃজিতা, সেই সময় সাকিব ছিলেন বিদেশে, পরে তিনি বাংলাদেশে ফেরেন, সেখানে তাকে হেনস্থার মুখে পড়তে হয়। এরপর তিনি
বাংলাদেশের হয়ে পাকিস্তানে সিরিজ খেলতে গিয়েছিলেন, কিন্তু পাকিস্তান থেকে আর বাংলাদেশে ফেরার ঝুঁকি নেননি, চলে গিয়েছিলেন বিলেতে, সেখান থেকে আবার ভারতে এসেছেন সিরিজটা খেলতে। এবং সাকিব আল হাসান সম্ভবত তার ক্রিকেটের ক্যারিয়ারে ইতি টেনে দেবেন এই ভারত থেকে এই কানপুরের শেষ টেস্ট ম্যাচটা খেলে, কারণ আর তার বাংলাদেশে ফেরা হবে না বলেই তার আশঙ্কা। বাংলাদেশে যখন গণ অভ্যুত্থানের নামে একটা টানটান ষড়যন্ত্র চলছে, সেই সময় সাকিব আল হাসান ছিলেন দেশের বাইরে। ঠিক সেই সময় কি কি হয়েছে চলুন আমরা এক নজরে একবারে দেখে নিই। চলুন, পাকিস্তানকে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ সেই সময়, যে সাকিব খান এখন জানেনই না যে তিনি দেশে ফিরতে পারবেন কিনা। এরপর বাংলাদেশে ফেরেননি সাকিব আল হাসান, মাফ করবেন সাকিব আল হাসান। তারপর করাচি থেকে লন্ডন চলে যান তিনি। তারপর পরিবারকে তার আগেই সরিয়ে দেন লন্ডনে, অর্থাৎ তিনি বুঝতে পারছিলেন যে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যাচ্ছে, তিনি তার পরিবারকে আগেই সরিয়ে দেন। ভারত বাংলাদেশ টেস্ট দলে নাম ছিল এই সাকিব আল হাসানের। তারপর লন্ডন থেকেই টেস্ট খেলতে আসেন সোজা ভারতে, অর্থাৎ নিজের দেশে ফেরার চেষ্টাও হয়তো করেননি, বা একবার তিনি ফিরেছিলেন। এখন ভারতেই রয়েছেন সাকিব, আর সেখান থেকেই সম্ভবত আমরা জানতে পাচ্ছি বা তিনি হয়তো ঘোষণা করতে পারেন যে এরপর তিনি আর হয়তো খেলবেন না, তার ক্রিকেট ক্যারিয়ারে হয়তো এখানেই ইতি টানতে চলেছেন। এবার কেন এই সিদ্ধান্ত, আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু ছবি আমরা আপনাদেরকে দেখাতে চাই। যে হাসিনা যখন দেশ ছাড়তে বাধ্য হন, সেই সময় একবার সাকিব আল হাসান তিনি দেশে ফিরেছিলেন, এবং সেই সময় তাকে কীরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেই ছবিটা আমরা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করব। রীতিমতো যারা ইউনুস অনুগামী তারাই সাকিব আল হাসান, তাদেরই দেশের ক্রিকেটার, অন্যতম সেরা ক্রিকেটার, তাকে দেখে যে ধরনের আচরণ করেছিলেন, যে ধরনের বক্তব্য রেখেছিলেন, তাতে স্পষ্ট হয়ে গিয়েছিল যে সে দেশের মাটিতে তারা থাকা হলো না, যে দেশের হয়ে তিনি দিনের পর দিন ক্রিকেট খেলে গেছেন। একেবারেই তাই। সাকিব আল হাসান, আবার বলছি, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা যারা, তাদের মধ্যে অন্যতম এই সাকিব। এবং সেই সাকিব যেহেতু আওয়ামী লীগের সাংসদ ছিলেন, সেই জন্য তাকে আর দেশে থাকতে দেওয়া যাবে না। এইটার নাম নাকি গণতন্ত্র। এই গণতন্ত্রটা ফেরানোর জন্যই নাকি ছাত্র জনতা বাংলাদেশে আন্দোলনে নেমেছে। এতদিন ধরে এই দাবিটা করা হচ্ছিল, কিন্তু সৃজিতা আর কোনো অবকাশ নেই রাগঢাকের, কারণ মোহাম্মদ ইউনুস নিজের মুখ ফসকে আসল কথাটা বলে ফেলেছেন। এরপর আর কি কি সামনে আসে তার অপেক্ষায় আমরা থাকলাম। বাংলা প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।